সরাসরি এবং অত্যন্ত কঠোর হুমকি। স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আসল খেলা তো তারা এখনো শুরুই করেনি, সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে এবং হুঙ্কার দিয়েছে যে এর কড়া জবাব দেয়া হবে। আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কানার হাতে কুড়াল দিলে দেশের অবস্থা এরকমই হবে। আমি দেশের অবস্থা এই কারণে বললাম। তো এরপর বাংলাদেশ যে সিদ্ধান্ত নিল, এখন ওই সিদ্ধান্তের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিল, বাংলাদেশ তো আমসালা সবই হারাইলো। ওয়ার্নিং দিয়েছিলেন, বলছিলেন যে বেশি বাড়াবাড়ি ভালো না। তারেক জিয়ার নির্দেশিত সুফল বয়ে আনতে সোফা পুরোপুরি ব্যর্থ আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। দর্শক, ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ সরকার বিএনপি সরকার। বিএনপির কপাল যে কতটা খারাপ, বিএনপির ভাগ্যই খারাপ। আপনারা জানেন যে বর্তমান সরকার একটি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে। বাংলাদেশের মানুষকে যে প্রত্যাশা তারা দেখিয়েছিল তার বিপরীতমুখী একটি চরিত্র, একটি চেহারা আমরা তাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে সালাউদ্দিন সাহেব, তিনি একাই যেভাবে সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে আবারও সেই ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেটা নিয়ে মানুষের ভেতরে একটি প্রশ্ন তৈরি হচ্ছে। জুলাই সনদের পক্ষে মানুষকে কথা দিয়ে ভোট চেয়ে ক্ষমতায় আসার পরে বলে যে নির্বাচনের জন্য জুলাই সনদে এগ্রি করেছি, নির্বাচনের জন্য এগ্রি না করলে এই নির্বাচন হতো না, আর নির্লজ্জ মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ায়, সেই দলে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তো ওয়াদা পূরণ করলেন না। যার ওয়াদা ঠিক নাই তার কোনো ধর্ম নাই। উনি কোন ধর্মের আমি জানি না, তবে আমরা সবাই মুসলমান। আমাদের একটাই দাবি, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক জীবন দিয়েছি, এটা বাস্তবায়ন করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি আপডেট ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যে বাজারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন, সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিও নিয়ে, যেই ভিডিওগুলো দেখলে আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে, আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে সেই রহস্যটি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলোর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি তো মিডিয়ার সাথে জড়িত, অনেকেই জানেন, অনেকেই জানেন না। সব রকম মানুষের সাথে আমার উঠা বসা। আজকে একটা মেয়ের কথা বলবো, পরিচয় দিব না, অনেক সুন্দরী। তার একটা ব্যাপার ছিল যেটা আমার খুব মজা লাগতো, আমার সাথে খুব ফ্রি, অনেক কথাই আমাকে সে শেয়ার করতো। ওর সবসময় টার্গেট থাকতো বড় বড় রংবাজ। মনে করেন যে এই এলাকাটার নাম ধরে নেন নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের সবচেয়ে সেরা রংবাজ যে, সে থাকতো তার টার্গেটে। এবং কেমনে কেমনে জানি হাত মিলায় ফেলাইতো, ভিতরে ভিতরে সম্পর্ক কইরা ফেলতো। আর সম্পর্ক করার পর ওই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, ঘড়ি কিনা, মোবাইল কিনা, কেউ কেউ আবার ফ্ল্যাটও দিয়ে দিত। হ্যাঁ, ফ্ল্যাট দিয়ে দিত ওর নামে, মেয়ের নামে। কিন্তু 1 থেকে 1.5 বছর, এর বেশি কিন্তু টিকতো না। টিকতো না মানে কি জানেন? ওই মেয়েটাই সইরা যাইত, খুব কায়দা করে সইরা যাইত। কেন সইরা যাইত? ও বুঝা নিছে যে এর কাছ থেকে আর নেওয়ার কিছু নাই, এর কাছ থেকে আর নেওয়ার কিছু নাই। কিন্তু এখন আপনি ধরেন নারায়ণগঞ্জের একজন রংবাজ ডন, তার সাথে আপনি সম্পর্কটা ভাঙিয়ে দিবেন, টিকতে পারবেন? ও প্রতিশোধ নিবে না? প্রতিশোধ নিতে পারতো না। কেন নিতে পারতো না জানেন? ওই মেয়ে এতটা চালাক, ওই নারায়ণগঞ্জের ডনরে বাদ দিয়া সে ধরেন ঢাকা শহরের আরেকটা বড় ডনরে টার্গেট করতো এবং তার সাথে সম্পর্ক কইরা ফেলতো। সম্পর্কটা হয়ে গেলে ওই ডন বুঝা ফেলাইতো এখন আর এর গায়ে হাত দেওয়া যাবে না বা প্রতিশোধ নেওয়া যাবে না, একে নিয়ে কিছু বলা যাবে না। কারণ ওই ডন যাকে নতুনটা ধরছে, যে নতুন ডনটারে ধরছে, ওকে দিয়া না থ্রেট করাই দিত। ওকে বলতো যে ওর সাথে আমার আগে সম্পর্ক ছিল, এখন আমার খুব জ্বালায়, আমি তোমার সাথে উঠা বসা করি দেখা আমার ফোনে থ্রেট দেয়। এগুলোকে মাথা গরম করে দিত। এই আবার টেলিফোন করে, এই বেটা এদিকে তাকাবি না, এটা আমার মাল, বুঝছেন? এভাবে শিফট করতো সে। কেন এতগুলো কথা বললাম? আমরা তো দেখেন 17 বছর, হ্যাঁ, আর আগে থেকেই, গত স্বাধীনতার পর থেকেই আমরা ভারতের সঙ্গে আছি। হ্যাঁ, ভারত আমাদেরকে কাস্টমার মনে করে। এই দেশে স্বাধীনতার সময় 7.5 কোটি কাস্টমার ছিল, এখন ওইটা 18 থেকে 20 কোটি কাস্টমার হয়ে গেছে। এই কাস্টমারকে কেন টার্গেট করবে না? তারা তো দোকানদার, ব্যবসা বাণিজ্য করতে হবে না? আর আমাদেরটা তো কিনতেই হবে, এখান থেকে কিনি আর এখান থেকে কিনি, কিনাই খাইতে হয়। আমাদের দেশটা আমদানির উপরেই চলে।
আর যেটুকু রপ্তানি করি, ওই যে জামা কাপড় রপ্তানি করি, পাট রপ্তানি করি, আরএফএলের বালতি রপ্তানি করি, অনেক কিছুই রপ্তানি করি, কিন্তু রপ্তানি করি এইটুক, আমদানি করি এইটুক। ওইটাই নজর এই বিদেশিদের, এই কাস্টমার তো আমরা, এই দোকানদারদের নজর আমাদের উপরে। 17 বছরের এই যে খরিদ্দার আর দোকানদারের সম্পর্কটা ছিল, যে এটা তো হঠাৎ ভাঙ্গা গেল 5ই আগস্টে। এবং ভাঙার সঙ্গে সঙ্গে ডক্টর ইউনূস একটা থ্রেট করছিল কিন্তু এই 7 সিস্টার নিয়ে, যে আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও তাহলে তোমার 7 সিস্টার কিন্তু শান্তিতে থাকবে না। শেখ হাসিনাকে চুপ থাকতে হবে, তোমরা রাখছো ঠিক আছে, কিন্তু চুপ থাকতে হবে, এইভাবে থ্রেট করতো না? কত বড় দেশ ভারত, ওই দেশকে আমরা থ্রেট করতাম। আমাদের স্বাধীনতার সময় কিন্তু তারা সহযোগিতা করছে, তারপরে আমরা থ্রেট করছি। গত 18 মাস ইউনূস সরকারের 18 মাস কিভাবে আমরা তাদের সঙ্গে ব্যবহার করছি, কিভাবে চলছি, ব্যাপারটা বুঝেন। তখনই আমার মাথার মধ্যে ঢুকছে, আচ্ছা এই যে ডক্টর ইউনূসের এই শক্তিটা কোথায় পাইল? হ্যাঁ, এত বড় একজন, ধরে নেন ওই যে মেয়েটার মতো একটা বড় ডনের সাথে আপনি সম্পর্ক করছিলেন, 17 বছরের সম্পর্ক ছিল, 54 বছরের সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আপনি ভাঙ্গা দিবেন, ওই ডন কি আপনাকে ছাইরা দিবে? নিশ্চয়ই ছাইরা দিবে না। তার মানে আমাকে আরেকটা বড় ডন ধরতে হবে। সে কে? মনে করেন ডোনাল্ড ট্রাম্প, বড় ডন ধরছি আমি। হ্যাঁ, আমার বড় ভাতার, এখন তুই কি করবি? এই ভাতারকে দিয়ে ওই ভাতারকে, আগের ভাতারকে সেট করুন, চোপ বেটা। অর্থাৎ বড় ভাতার বইলা দিবে, এই কাস্টমার গুলা কিন্তু এখন আমার, তুমি কোনো কথা বলবা না, আমার সাথে সম্পর্ক হয়েছে। মানে বড়টা ধরছি আমি। এই বড়টা ধরার কারণেই কিন্তু এই যে একটা চুক্তি শুনতেছেন না, যে পুরা বাংলাদেশ বেচা দিয়া চলে গেছে ডক্টর ইউনূস। হ্যাঁ, বাংলাদেশ বেচা দিয়ে গেছে, তো এরকম একটা গুজব চারিদিকে ছড়ায় গেছে। কিন্তু যদি বেচা দেয়া যায়, এই সংসদে আমরা গত 2 মাস যা দেখলাম, এখানে কেন প্রতিবাদ হইল না? কিন্তু ইদানিং দেখবেন টক শোতে গেলেই এই চুক্তি নিয়ে কথা বলতেছে। বিশেষ করে ওই যে আনিস আলমগীর সাহেব আছে না, যারে জেলে নিছিল, সে কিন্তু ভাই, তারা আপনি সাধারণ একটা প্রশ্ন করবেন যে ভাই কেমন আছেন, বলবে কিভাবে ভালো থাকবো। ডক্টর ইউনূস কি ভালো রাখার কোনো রাস্তা রেখে গেছে? মানে আপনি জিজ্ঞাসেন কেমন আছেন, সে বলতেছে ডক্টর ইউনূস ভালো থাকতে দেয় নাই। মানে ডক্টর ইউনূসকে আনবেই উনি। আরেকজন আছে এই যে আব্দুল নুন তুষার, উনারও একই প্রশ্ন, এই চুক্তি কিভাবে করলো? এই দেশটাকে তো ধ্বংস করে দিল, আমাদেরকে তো গোলাম বানায় ফেলাইলো। ডক্টর ইউনূসের বিচার হওয়া উচিত। সবাই বিচার চায়, কিন্তু ডক্টর ইউনূস তো ওর হাত থেকে বাঁচার জন্য বড়টা ধরছে। হ্যাঁ ভাই, ওই যে ওই মেয়েটা যেভাবে ভাতার বদলি করতো, এইভাবে ভাতার বদলি করছে। আমরা কিন্তু ওই আগের জায়গায় রয়ে গেলাম, কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। এই যে চুক্তিপত্র করছে, সবই তো তারা বিক্রি করবে, তারা দোকানদার, আমরা আমদানি করব। এবং এর মধ্যে 14টা প্লেনও কিনতে হবে, বোয়িং কিনতে হবে 14টা, এরকম অনেক পণ্যই তাদের কাছ থেকে আমদানি করতে হবে। এখন কথা হচ্ছে এই চুক্তিটা ভালো না মন্দ, এটা কিন্তু বিচার করতে হবে। এটা আমাদের জন্য মঙ্গলজনক, মনে করো আমরা আমেরিকা থেকে কিনলাম না, আরেকটা দেশ থেকে তো কিনতে হবে, কিন্তু এই চুক্তিটা কি ভালো হইলো না মন্দ হইলো, এটা তো সামনে তুইলা ধরতে হবে। কে তুইলা ধরবে? কেউ সামনে তুইলা ধরে না। এই যে উপদেষ্টা আসিফ নজরুল, আইনের টিচার, হ্যাঁ, এই আইনের টিচারও বলে কি চুক্তি হয়েছে আমি জানি না। যায় যাকে জিজ্ঞাসা করবেন সে বলে যে আমি জানি না। মনে হইতেছে ডক্টর ইউনূস একা এই চুক্তি করছে। ভাই ব্রাদার, সবাই জানতো, বিএনপিও জানতো, জামাত ইসলামও জানতো, এনসিপিও জানতো, কারণ আমরা জনগণ তো জানতাম, আমরা তো কানা ঘুষা শুনতেছিলাম। নির্বাচনের 3 দিন আগে কেন করলো? তার মানে কি নির্বাচন হয়ে যাওয়ার পর এই চুক্তি যদি না হয়, এই কারণেই তো 3 দিন আগে করছে। আবার শুধু চুক্তি করে নাই, এই চুক্তি পাহারা দেওয়ার জন্য একজনকে সাথে নিয়ে আসছে। উনিকে খলিলুর রহমান, উনি কিন্তু জ্ঞানী লোক। হ্যাঁ ভাই, জ্ঞানী লোক। এই যে প্রতিরক্ষা মন্ত্রী, জ্ঞানী লোক দেখেই কিন্তু দেখেন আগে সরকারও ছিল, এই সরকারও আছে। আজকে বোধহয় গেল উনি চীনে, এর আগে ইন্ডিয়াতে গেছিল। এখন চীনে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে জানি না, কিন্তু এই চুক্তি পাহারা দিবার জন্যই কিন্তু উনি আছে। এই যে আপনারা বলতেছেন ডক্টর ইউনূস দেশটা বিক্রি করে দিয়ে গেছে, গত সরকারের সবাই বিচার হওয়া উচিত। হ্যাঁ, আসিফ নজরুলের বিচার হওয়া উচিত, আর ওনার বিচার হইলে খলিলুর রহমান সাহেবের বিচার হবে না? ওনারও তো বিচার হওয়া উচিত, কারণ উনিও তো জড়িত ছিল এই চুক্তির সাথে। আর প্রধান আসামিকে ডক্টর ইউনূস, তাকেও তো ধরা উচিত। কেন ধরতেছে না?
কেন সবাই মুখ খুলতেছে না? মুখ খুললে চাকরি থাকবে কিনা সেটাই হলো বড় কথা ভাই। হ্যাঁ, বললাম না, ওই যে এক ডন ছেড়ে আরেক ডন্ডে ধরছে। মুখ খুললে চাকরি থাকবে না, গদি টিকানো কঠিন হয়ে যাবে। তো যার জন্য দেখেন সবাই চুপচাপ। আমি আবার এটার সাথে একমত, চুপ থাকাই ভালো, চুপ থাকাই ভালো ভাই। হ্যাঁ, এই মুহূর্তে এইসব নিয়ে কথা বললে সরকার আরো বড় বিপদে পড়ে যাবে। এমনি কিন্তু অবস্থা খারাপ। দেখেন ভাই ব্রাদার, এই যে নারায়ণগঞ্জের মধ্যে র্যাবের 2 সদস্যকে রাস্তায় ভাই, ওপেন রাস্তায় কোবাইছে। চিন্তা করা যায়, ওনারা ছদ্মবেশে ছিল, পোশাকে ছিল না, হয়তো গোপন কোনো তথ্য সংগ্রহ করতে গেছিল। ওইটা কিন্তু টের পাওয়া যায়। এই যে ওই যে এইসব কিশোর গ্যাংরা টের পাওয়া যায়, কোবায়া দেয় রাস্তার মধ্যে। ভাবা যায় ভয় নাই তো, কারণ কি জানেন, নেশা পানি কইরা অস্তিত্ব শরীরের মধ্যে অন্যরকম জোশ। তো এই যে সরকার বলতেছে সমস্ত মাদক উদ্ধার করবে, সমস্ত মাদক উদ্ধার করে নিয়ে আসবে। কেমনে উদ্ধার করে নিয়ে আসবেন? এই যে দেখলাম গুলশানে একটা বারের মধ্যে যায় ঢুইকা সবাইরে ধরছে। কার কার লাইসেন্স আছে তাদের ছেড়ে দিছে, যাদের লাইসেন্স নাই তাদেরকে ধরে আনছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, ওপেন দোকান খুইলা বসা রয়েছে মদের। ওনারা মদ বিক্রি করতেছে, আর ওনারা খাইছে দেখা দোষী হয়ে গেল। মদ বিক্রিটা তাকে বন্ধ করতে হবে, নাহলে তো এটা খাবেই। তবে অনেকে আবার মনে করে মাদকের মধ্যে পড়ে না মদ। মদ হচ্ছে বড় লোকের খাবার, পার্টি দিলে মদ লাগে, বড় লোকের খাবার। আর নেশাপানি কোনগুলা? ওই যে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, এগুলো হলো মাদক দ্রব্য। এই মাদক দ্রব্য কিভাবে বন্ধ করবেন? একটা ভিডিওতে বলছিলাম, এই কারণ বাজারে রেল লাইনটা সাফ করে দেখান। এই জায়গাটা যেদিন করতে পারবেন সেদিন বুঝুন। মোহাম্মদপুর এলাকায় যেদিন সন্ত্রাস মুক্ত করতে পারবেন সেদিন বুঝুন সারা বাংলাদেশের সন্ত্রাস মুক্ত হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই মোহাম্মদপুর আর এই কারণ বাজার, এই 2টা জায়গায় আগে পরিষ্কার করেন, তাইলে আমরা বিশ্বাস করুন। এই যে সামনে ঈদ আইতেছে না ভাই, দেখেন কি কি ঘটনা ঘটে। এই যে ইজারা নিয়া, এই যে পশুর হাটগুলা বসবে না, এই পুরা ঢাকা শহরে 10 থেকে 12টা বোধহয় পশুর হাট হয়, যতদূর আমি জানি। এখানে ভাই টেন্ডার দেওয়া হবে। এই টেন্ডারবাজি যখন হবে না, দেখেন কত গন্ডগোল হয়। 4 কোটি 5 কোটি, এমনও শুনছি একটা নাকি একটা হাটের পশুর হাটের দাম উঠছে 12 থেকে 14 কোটি টাকা। আর ওইখানে কি স্বর্ণ বিক্রি করবে না গরু ছাগল বিক্রি করবে? আমার তো মনে হয় ওইখানে ডায়মন্ড বেচবে, সোনা বেচবে। হ্যাঁ, নাইলে এত দাম কেন? 14 কোটি টাকা দিয়ে কেন ইজারা নিবে? আর কয়েকদিন পরেই দেখেন এই পশুর হাট নিয়ে কোন পর্যায়ে গন্ডগোল হয়। হ্যাঁ ভাই, গত ঈদটা কিন্তু ভালো যায় নাই, অনেক রকম ঘটনা ঘটছে। আগামী ঈদে যেন এসব ঘটনা না ঘটে, সরকারের কাছে অনুরোধ করব, ওনার প্রশাসনকে কাজে লাগাই দেন, চারিদিক থেকে মাঠে নামায় দেন এখনই। এই ঈদ উপলক্ষে যেন কোনো ট্র্যাজেডি না হয় ভাই। হ্যাঁ, কোনো ট্র্যাজেডি না হয়। এই যে রাস্তাঘাট যেভাবে আবার ভাই ওই যে দাগ দিয়ে দিল হকারদেরকে, এগুলা নিয়ে ভাই অনেক তামাশা হবে, অনেক রকম বাজে ঘটনা ঘটবে। কিন্তু যত বাজে ঘটনাই ঘটুক, পৃথিবী থেকে যেন কাউকে বিদায় করতে না হয়। পৃথিবী থেকে কাউকে কেউ বিদায় করেন না ভাই। হ্যাঁ ভাই, আইন হাতে তুলে নিয়েন না, কারো মায়ের বুক খালি করেন না কেউ, প্লিজ কারো মায়ের বুক খালি করেন না। সাবধান হয়ে যান, মানুষ অস্থির হয়ে যাইতেছে, মানুষের ভিতরে অস্থিরতা বাড়েন না, অভিশাপ নিয়েন না। সবাই জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তারেক জিয়ার নির্দেশিত সুফল বয়ে আনতে সোফার পুরোপুরি ব্যর্থ আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। দর্শক, ইতিহাসের অন্যতম সেরা ব্যর্থ সরকার বিএনপি সরকার। বিএনপির কপাল যে কতটা খারাপ, বিএনপির ভাগ্যই খারাপ। প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। বিএনপি ক্ষমতা এসেছে আর যুদ্ধ বেঁধে গেছে। যুদ্ধের ফলে জ্বালানি তেল এবং বিদ্যুৎ নিয়ে একটা হুলস্থুল কাণ্ড বাংলাদেশে পড়ে গিয়েছে। বাংলাদেশ এত ভয়াবহ সংকটের মুখে কখনো পড়েনি। এখন ইরান যুদ্ধ বেঁধেছে, ইরানে হামলা করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, তার বিএনপির দোষ না, বিএনপির কপালের দোষ। আগের বার ক্ষমতা এসেছিল, ক্ষমতা আসার পরে সেই 9/11 ওয়ার টেরর শুরু হয়ে গেছে, একটা অস্থির সময়, যার ফলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ শাসন ছিল 2001 থেকে 2006। সন্ত্রাস, মাদক, দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইনফ্লেশন, এগুলোতে এবং দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া, এগুলোতে সবচাইতে বড় রেকর্ড হয়েছিল 2001 থেকে 2006। হাওয়া ভবন কেলেঙ্কারি, এগুলো জাতি জানে। এখন আবার ক্ষমতা এসেছে, সাথে সাথে যুদ্ধ লেগে গেছে এবং অবস্থা খারাপ। এই জন্য বলি যে প্রকৃতি বিএনপির সাথে বিরূপ আচরণ করছে। আবার যে ভয়াবহ বৃষ্টি বাংলাদেশে, এই বৃষ্টির ফলেও বিএনপির অবস্থা খুব খারাপ। লক্ষ লক্ষ কৃষক তাদের মাথায় হাত,
তাদের ধান এত কষ্ট করে ধান রোপণ করলো, সুন্দর ফলনও হলো, এখন পানির নিচে ধান ডুবে গেছে, ধান কাটতে পারছেন। এবং এর ফলে বাংলাদেশে যদি এই ধান উৎপাদন ঠিকমতো না হয় বা উৎপাদিত ধান যদি এভাবে নষ্ট হয়ে যায়, এর একটা বিরাট প্রভাব কৃষি অর্থনীতির উপর পড়বে, পুরো জাতীয় অর্থনীতির উপর পড়বে। তা এরকম তো হওয়ার কথা না। আমরা তো বেশিরভাগ সময় দেখি যে কিছু বৃষ্টি হয়, কিন্তু এই যে বোরো ধান, ইরি ধান, এটা ঠিকঠাকভাবে কৃষক ক্ষেত থেকে তুলে এনে সব প্রসেসিং করে তারপরে ঘরে যেতে পারেন এবং ধান বিক্রি করেন। খাদ্যশস্যে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ থাকে। এটা হাসিনার আমলে বা যে কোনো আমলে এটা দেখে আসি। কিন্তু বিএনপি ক্ষমতা আসার পরেই বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, এবং ধান ডুবে যাচ্ছে। বৃষ্টি বেশি না, কিন্তু ধান ডুবে যাচ্ছে। এবং বিএনপি ক্ষমতা এসেছে, এখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক নাকি লোন দিতে চায় না। আবার ইউনুস এক বেকায়দায় ফেলে দিয়ে গেছেন এক গোপন চুক্তির মাধ্যমে, মার্কিন তাবেদারি করতে হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আবার হাসিনা অর্থনীতিকে যেভাবে ফোকলা করে দিয়ে গেছেন, হাসিনা অনেক ভালো কাজ করেছে। আবার যে প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেন এবং মনোযোগ সহকারে বিস্তারিত আলোচনা শুনলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে লিখে জানিয়ে দিন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত দুর্দান্ত সব টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবারও নতুন কোনো টপিক বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।